শোনো গো ছোট বৌমা, তোমায় একটা কথা বলি। আজ হলো তোমার বউ ভাতের পরের দিন। আজকের দিনে এই কথাগুলো তোমায় বড় যাকেও আমি বলেছিলাম, আর এখন আমি তোমায় বলছি। আমার তো কোনো মেয়ে নেই, আমার দুই ছেলেকে নিয়েই ভরা সংসার। এতদিনে তোমার বড় জাই এই সংসারটাকে খুব সুন্দরভাবে সামলিয়েছিল, আর এখন তুমি এসেছো, তাই তুমিও কিন্তু খুব যত্ন করে এই সংসারটাকে সামলিও, আর দুই বোনের মতো সব সময় মিলেমিশে থাকো। ও আর হ্যাঁ, আর একটা কথা, আজকে বিকেলে কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীরা তোমায় দেখতে আসবে। তাই আমার ইচ্ছে আছে যে তুমি নিজের হাতেই কিছু বানিয়ে তাদের খাওয়াবে, বুঝেছো? তারা সবাই তোমার ব্যাপারে খুব ভালো কথাবার্তা বলবে। আমি চাই তুমি যাতে এই আমার দেওয়া কথাটাকে খুব ভালোভাবে পালন করতে পারো, ঠিক আছে? আচ্ছা মা, সব ঠিক আছে। আপনি যখন আমাকে বিশ্বাস করেই একটা দায়িত্ব দিয়েছেন, তাহলে আমি অবশ্যই এই দায়িত্বটাকে খুব ভালোভাবে পালন করব। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। না না, ছোট বউকে কিছুতেই সবার সামনে ভালো সাজতে দেওয়া যাবে না। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ছোট বউয়ের হাতে রান্না খেয়ে প্রশংসা না করে বরং ওর সবাই নিন্দা করে। আমিও দেখছি কিভাবে ছোট বউ সবার সামনে ভালো সাজতে পারে। আমি যদি এখন এসব না করি, তাহলে এই ছোট বউই বাড়ির সব থেকে ভালো বউ হয়ে যাবে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আর বাড়ির সবাই মিলে ওকে নিয়েই মাতামাতি শুরু করে দেবে। তখন আমাকে তো আর কেউ বাড়ির পাত্তাই দেবে না। আমিও তো আর অত শিক্ষিত নই, আমার বাপের বাড়িও অত ধনী নয়, ছোট বউয়ের বাপের বাড়ির মতো ধনী। আর ছোট বউও অনেক শিক্ষিত। আমাকে যা করতে হবে, খুব সাবধানে কাজগুলো করতে হবে। কি যে রান্না বান্না করি আত্মীয়দের জন্য, কিছুই তো আমি বুঝতে পারছি না। এমনকি তেমনও তো আমি কিছুই রান্না করতে পারি না। হ্যাঁ, তবে পায়েসটা আমি খুব মোটামুটি ভালোভাবেই বানাতে পারি। তাহলে আমি বরং একটা কাজ করি, তাড়াতাড়ি করে পায়েসটাকে চাপিয়েই দিই। এই তো এখানে দুধও রাখা আছে, এই দুধটা তাহলে আগে উনুনে বসিয়ে দিই। দুধটা একটুখানি ফুটে আসলেই চালটা দিয়ে দেব, তাহলেই ব্যাস খুব সুন্দরভাবে আমার পায়েসটা তৈরি হয়ে যাবে। যাক বাবা, খুব ভালোভাবেই পায়েসটা বানিয়ে ফেলেছি। এখন বরং আমি একটা কাজ করি, আমি পায়েসটা বাটিতে করে আলাদাভাবে নামিয়ে রাখি। তাহলে লোকজনেদের পরিবেশন করতে আমার খুব সহজ হবে। কিন্তু হাতাটা কোথায় গেল? কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে এবার পায়েসটাকে আমি কি দিয়ে তুলবো? দেখি তো কোথায় রাখা আছে। কই গো ছোট বৌমা, বলি তোমার কি এখনো রান্না বান্না হয়নি নাকি? ওইদিকে তো আবার লোকজন আসার সময় হয়ে গেল। কি করছো রান্নাঘরে? একটুখানি আমার কথা শুনে যাও দেখি। কই গো, তাড়াতাড়ি একবার এসো। হ্যাঁ মা, আসছি। না, মা ডাকছে, আগে মায়ের কথাটাই শুনে আসি, তারপরেই না হয় পায়েসটা বাটিতে তুলে রাখবো। ও মা, এ তো দেখি পায়েস বানিয়েছে। দাঁড়া, আমি তোর এই সুন্দর পায়েসে সাদানা খুঁচাচ্ছি। তাড়াতাড়ি করে কিছু লবণ পায়েসটাতে দিয়ে দিই, তারপরেই বুঝবে। না না, আর একটু বেশি করে লবণটা দিতে হবে, না হলে তো আবার পায়েসটাতে স্বাদ আসবে না। এ মা, হাতাটা কোথায় গেল? ওই তো হাতাটা দিয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিই। এবার হয়ে গেছে। ছোট বউ, দেখ এবার কেমন লাগে। এর থেকে সুস্বাদু পায়েস
না আর কোনোদিন খেয়েছে না খাবে। না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কেউ দেখে নেবার আগেই আমাকে রান্নাঘর থেকে পালাতে হবে। এ কি, পায়েসটা এরকম লাগছে কেন? পায়েসটা এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আবার হাড়ির মুখেও তো একটু লেগে রয়েছে। কেমন জানি আমার মনে হচ্ছে পায়েসটাতে কোনো গন্ডগোল হয়েছে। না, পায়েসটাকে দেখে তো আমার একদমও ঠিক লাগছে না। আমি তো এমনকি হাতাটা হাড়ির মধ্যে ঢুকিয়েও রেখে যাইনি, এমনকি হাতাটা তো আমি খুঁজেও পাচ্ছিলাম না। তাহলে হাড়িতে হাতাটা কিভাবে এলো? না না, আমি একটু পায়েসটাকে খেয়ে দেখি। ইস, এত নুনে পোড়া পায়েস! আমি তো পায়েসটাতে নুন দিইনি। তাহলে এবার আমি কি করব? এই পায়েসটা তো কেউ আর মুখেই তুলতে পারবে না। আর এই পায়েসটা আত্মীয়দের দিলে ওরা আমার নামে বাজে বাজে নিন্দা করবে। তাহলে আমি এবার কি করব? না, তবে আমাকে এভাবে হাল ছাড়লে হবে না। যেভাবেই হোক আমাকে যে কোনো একটা উপায় তাড়াতাড়ি বের করতেই হবে। আবার আত্মীয়দের আসার সময়ও তো হয়ে এসেছে। এবার আমি কি যে করি? হ্যাঁ, হাঁড়িতে একটু চাল রাখা আছে। তাহলে একটু চাল, ডাল আর কিছু সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাই সবথেকে খুব ভালো হবে। এটা কি হলো? সবাই মিলে তো আনন্দ করে খিচুড়ি খাচ্ছে, কিন্তু ছোট বউ যে পায়েস বানিয়েছিল, আমি যে পায়েসটার মধ্যে লবণও মিশিয়ে দিলাম। তাহলে পায়েস থেকে খিচুড়ি কিভাবে হয়ে গেল? ধুর, ও বুঝে গেছি। আবার সবার কাছে ছোট বউ জিতে গেল। আর ভালো লাগে না। না না, এখন আমাকে মাথা গরম করলে চলবে না, নিজেকে শান্ত রাখতে হবে। এবারে আমার জিত হলো না তো কি হয়েছে? পরের বারে আবারও আমাকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। পরের বার আমি জিতব। ওই হতচ্ছাড়ি ছোট বউকে আমি কোনো মতেই জিততে দেব না। লোকজনেরা যেভাবে তৃপ্তি করে খাচ্ছে, আমার তো দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। ধুর ধুর, আমি আর এখানে থাকতেই পারবো না। মা, বলছি যে আমার না শরীরটা ঠিক লাগছে না। আমি আমার ঘরে গেলাম। হ্যাঁ, তোমার আবার হঠাৎ করে এমন কি হলো? তোমারও না মাঝে মাঝে কি যে হয় না, বুঝি না বাপু। ঠিক আছে, যাও যাও, তুমি ঘরে যাও। আত্মীয়দের আমরা দেখে নিচ্ছি। আর তাছাড়া আমিও দেখছি, আমার ছোট বউ তো বাড়ির কাজকর্ম বেশ ভালোই করছে। ওকে আমার কিছু একটা দিতেই হবে। এ কি, এটা তো হাতের বালা মনে হচ্ছে। বুঝে গেছি, সেই মায়ের দেওয়া বালাটা না। এবার পেয়ে গেছি। এবার দেখ ছোট বউ, আমি তোকে কেমন মজা দেখাই। বড় বৌমা, কি গো, তোমার কি ঝাড়ু দেওয়া হলো? বলি আর কতক্ষণ ঝাড়ু দিতে সময় লাগবে গো? আর বলছি, তুমি কি ছোট বউকে কোথাও দেখেছো? কোথায় সে? এই তো মা, আমি মাছ ধুতে কুয়োর পাড়ে গিয়েছি। আমি ভেবেছি আজকে রুই মাছের ঝালটা আমিই বানাবো। আজকের মাছটা কতটা বড় দেখো, কত বড় বড় পিস হবে। আমি আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো ভেবেছি। খেতে তো এত ভালো লাগবে না,
আজকের মাছের ঝোলটা দিয়ে ভাত খেলে তোমরা সবাই আঙ্গুল চাটবে, দেখো। আচ্ছা বাবা, আচ্ছা, সবই ঠিক আছে। এবার একটুখানি থামো। তুমি রান্না বান্না ভালো পারো, সে ঠিক আছে, কিন্তু তোমার হাতের বালাটা কোথায় শুনি? না মানে আর কি, অনেক দামি জিনিস তো, তাই তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। সত্যি তো ছোট বৌমা, তোমার হাতের বালাটা সত্যি তো নেই? কি গো, ঘরে আছে তো? আবার হারিয়ে ফেলোনি তো? খুব দামি কিন্তু বালাটা। এই রে, বালাটা তো সত্যি আমার হাতে নেই। ইস, বালাটা যে আমি কি করলাম, আবার হারিয়ে ফেললাম না তো কোথাও? কোথায় যে রেখেছি, কিন্তু এখন তো আবার কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তাহলে এবার আমি ওদের কি বলবো? না মানে ঘরেই রাখা আছে। বালাটা আসলে এতটাই ভারী, তাই কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আমার। অত ভারী জিনিস পরা অভ্যাস নেই তো, তাই আলমারিতে খুলে রেখেছি। আপনি যদি চান তাহলে আমি বালাটা এখনই পরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং সেটাই করো। তুমি তাড়াতাড়ি করে বালাটা হাতে পরে নাও, পরে মাকে দেখিয়ে দিও, না হলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে, তাহলে এবার বালাটা মাকে পরিয়েই দেখাও। বড় বৌমা একদম ঠিক কথাই বলেছে। ছোট বৌমা, তুমি একবার হলেও তুমি আমাকে বালাটা পরিয়ে দেখাও কেমন? তাহলে আমি নিশ্চিন্তভাবে থাকতে পারবো। না হলে আমার মনে সারাক্ষণ এই ব্যাপারটা নিয়ে চিন্তা হতেই থাকবে। ঠিক আছে, তুমি এখন রান্নাঘরে যাও, রান্নাগুলো করো, আর বড় বৌমাও কাজ করুক। আমি এখন তাহলে আসি। না, ব্যাপারটা আমার কেমন জানি ঠিক একটা লাগছে না। আমার বালাটা নিয়ে দিদির এত মাথা ব্যথা কেন? না, ব্যাপারটা আমাকে একবার দেখতে হচ্ছে, আর দিদিকে একটু আমার চোখে চোখে রাখতে হবে। সেদিন পায়েসে লবণ বেশি হয়ে গেল, আর আজকে আমার হাতের বালাটা নেই। সেই খবর আবার সাথে সাথেই দিদির কাছে পৌঁছে গেল। আমার কেমন জানি ব্যাপারটা একদমও আর ঠিক লাগছে না। দিদিকে একটু চোখে রাখলেই মনে হচ্ছে সব ব্যাপারটাই আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ছোট বউ রে, তোর হাতের বালাটা তো আমার কাছে, তাহলে তুই মাকে বালাটা কিভাবে দেখাবি? আমিও দেখি, আর মাকে কতক্ষণ মিথ্যা কথা বলে তুই সামলাস। ওই তো দিদির হাতেই তো আমার হাতের বালাটা দেখতে পাচ্ছি। সে কি, দিদি আমার বালাটা পেয়েছে? তাহলে দিদি যখন আমার বালাটা পেয়েছে, তাহলে আমাকে দিদি বালাটা দিল না? আর কেনই বা আমাকে মায়ের সামনে বালাটা পরে আসতে বলল? ও, এইবার আমি পরিষ্কার করে বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। দিদি তো সাংঘাতিক মহিলা, শুধুমাত্র মায়ের সামনে আমাকে ছোট করার জন্য। তাহলে কি দিদি আমার কাছ থেকে আমার বালাটা লুকিয়ে রেখেছিল? না না, আমার এখন এত কিছু ভেবে লাভ নেই। আমাকে যেভাবেই হোক আমাকে বালাটা দিদিকে না জানিয়ে সরিয়ে রাখতে হবে। তারপরের ব্যবস্থা আমি ভালোভাবেই করছি। দিদি ঘর থেকে বেরোলেই আমাকে যেমনভাবেই হোক বালাটা আমাকে সরাতেই হবে। মা, ও মা, বলছিলাম কি, তাহলে এবার ছোট বউকে আমি একটু ডাক দিই। মানে আর কি, দেখো, তখন তুমিই তো বললে যে বালাটা দেখিয়ে যেতে একবার পরে। তার মধ্যে ও তো ছোট মানুষ, আবার সত্যি করেই ঘরে বালাটা আছে কিনা সেই কারণে আর কি। তাহলে কি মা ছোটকে ডাক দেব? না না, আমাকে তোমার ডাকতে হবে না গো, এই তো আমি এসেই পড়েছি। এই দেখুন আমার হাতে বালাটা। আর দিদি, তুমিও ভালোভাবে একবার দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে তো। এ কি, এটা কিভাবে সম্ভব? না, ছোট বউকে তো এবারও কিছুতেই জব্দ করা গেল না। এই মেয়ে তো বড্ড চালাক। আমি তো বালাটা আমার বিছানার তলায় রেখেছিলাম, সেখান থেকেও সে পেয়ে গেল। কি বুদ্ধি রে বাবা! নিশ্চয় ও আমার ঘরের বাইরে থেকে সব কিছুই দেখে ফেলেছিল। না না, এবারও আমার বুদ্ধিটা আর খাটলো না। এবারে আমার বুদ্ধিটা না
আমাকে অন্যভাবে খাটাতে হবে, না হলে এই মেয়ের সাথে পারা যাবে না। ছোট বৌমা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে যে কারোর নতুন বিয়ে হলে সেটা পুজো রাখা হয়, আর এবারের পুজোয় সম্পূর্ণ দায়িত্বটা তোমার হবে। আর আমি চাই যাতে একেবারেই পুজোটা তুমি একা হাতে সুন্দরভাবে গুছিয়ে পালন করো। আর বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমাকে সব কিছুই ভালোভাবে বুঝিয়ে দিও এই পুজোয় কিভাবে করতে হবে। বড় বৌমা তোমাকে ভালোভাবে সব কিছু শিখিয়ে দেবে, কিন্তু পুজোর সব আয়োজন কিন্তু তোমার একাই করতে হবে। আর শোনো, এই পুজোতে কিন্তু ঠাকুরকে এক প্রকারের সাদা মালা চরণে পরানো হয়। আর শোনো, আর সেই সাদা ফুল আমাদের এখানে কিন্তু খুবই কম পাওয়া যায়। তোমাকে যেভাবেই হোক সেই সাদা ফুলের মালা জোগাড় করে সেটার মালাও বানাতে হবে। এই নিয়মটা কিন্তু করতেই হবে। তাই যা করবে খুব সাবধানে কাজ করবে, কিন্তু তুমি খুব সাবধানেই ফুলগুলোকে সংগ্রহ করবে। যাই হোক বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমাকে ভালো মতো সব কিছুই বুঝিয়ে দিও, কেমন? বোঝাচ্ছি আর করাচ্ছি। তোমার ছোট বৌমাকে দিয়ে পুজোর সমস্ত আয়োজন, এমন আয়োজন আমি করাবো না যে তোমার এই পছন্দের ছোট বউই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। দাঁড়াও, কালটা আগে আসতে দাও একবার। কি গো ছোট বৌমা, তুমি আবার কি করছো ঘরে? একটু তাড়াতাড়ি করো, ঠাকুর মশাই যে চলে এসেছে। এবার পুজোর জিনিসপত্র আর মালাগুলো নিয়ে এসো। তুমিও যে কি করো না, সেই কোন সকালবেলা থেকে আমি তাড়াতাড়ি করতে বলছি। পুজোর সময় পেরিয়ে গেলে যে তোমার মালাগুলো আর কোনো কাজেই লাগবে না। কি করছো? এবার তাড়াতাড়ি এখানে এসো না বাপু। আপনার আদরের ছোট বউ সে আর এখন এখানে আসবে না মা। কারণ কি, আপনি আপনার আদরের ছোট বউকে যেই ফুলের মালাটা বানাতে বলেছিলেন সেই মালাগুলো না আমি খুব সুন্দরভাবে ছিঁড়ে ফেলেছি। 5টা মালা তো দূরের কথা, একটারও তো বোধহয় মালা এখনো বানাতে পারেনি। তবে মা, আপনিও না সত্যি বলছেন, ছোট বউ না ঘরে যে এমন কি করে। এদিকে পুজোর সময় পেরিয়ে যাচ্ছে আর ওর সবেতেই শুধু দেরি। ও জানেই না এই পুজোর সময় মতো শেষ না করতে পারলে কত বড় অঘটন ঘটতে পারে। না দিদি, এই বাড়ির কোনো অঘটনেই আমি ঘটতে দেব না। তুমি নিশ্চিন্তে থাকো। মা কত ভরসা করে আমাকে এই পুজোর দায়িত্বটা দিয়েছেন, আর আমি এত সহজেই এই বাড়ির অমঙ্গল হতে দিই কিভাবে বলো তো? এই যে মা, আপনার সব ফুলের মালা আপনি ঠিক করে গুনে নিন। পুরো 5টা মালাই এখানে আছে। কি? এটা আবার কিভাবে সম্ভব হতে পারে? আমি তো নিজের হাতেই প্রত্যেকটা ফুলের মালায় ছিঁড়ে ফেলে এসেছিলাম। তারপরেও ধুর, এই ছোট বউ তো দেখছি খুব বাজে, বড্ড বাজে মেয়ে। এই মেয়েকে তো কোনোভাবেই আমার ফাঁদে ফেলা যাচ্ছে না, উল্টে আমাকেই ফাঁদে ফেলছে। না না, আমার আর একদমও ভালো লাগছে না। এবার আমার মাথাটা না কেমন জানি করছে। কি গো দিদি, তুমি মনে মনে কি ভাবছো বলো তো? মালাগুলো তো ছিঁড়ে দিয়ে এসেছিলে, তাহলে আমি মালাগুলো কিভাবে আনলাম এটাই ভাবছো তো? তুমি ভাবলে আমি এই মালাগুলো না আনতে পারলে মায়ের কাছে খুব বকাঝকা খাবো, তাই না? আর তুমিও আমাকে 2-1টা কথা শুনিয়ে দিতে পারতে। আচ্ছা দিদি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো তাতে আমার কোনোই আপত্তি নেই, কিন্তু তুমি এই বাড়ির অমঙ্গল করতে চাইছো কেন বলো তো? তোমার আমার সাথে আর এই বাড়ির সাথে কি শত্রুতা শুনি? আর ফুলের মালাগুলো নষ্ট করে এই বাড়ির অমঙ্গল করতে কেন চাইছিলে?
ছোট, তোর মুখটা এবার একটু সামলিয়ে কথাবার্তা বল। তুই কিন্তু আমাকে এভাবে কথা বলতে পারিস না। আর তুই মাকে জিজ্ঞাসা করে নে না, আমি তো সে ভোরবেলা থেকে মায়ের সাথেই ছিলাম। তাহলে তোমার ফুলের মালাগুলো আমি কখন নষ্ট করলাম? আর আমি শুধুই ফুলের মালাগুলো কেনই বা নষ্ট করতে যাব? তুই কখন ফুল এনেছিস আর কখন মালা গেঁথেছিস সেই ব্যাপারটা আমি কিছুই জানি না। তাহলে তোর মালাগুলো আমি কিভাবে নষ্ট করলাম? দেখো দিদি, আমি কিন্তু সবই জানি আর সব কিছুই পরিষ্কার করেই বুঝতে পারছি। বিয়ের প্রথম দিনে আমি যখন সবার জন্য পায়েস রান্না করেছিলাম, তখন তুমি পায়েসটাতে নুন মিশিয়ে দিয়েছিলে। তারপর ঘর ঝাড়ু দিতে গিয়ে তুমি যখন আমার হাতের বালাটা পেলে, তখন সেটা আমাকে না জিজ্ঞাসা করে তোমার কাছে লুকিয়ে রেখে দিয়েছিলে, তার বদলে শাশুড়ি মায়ের কাছে আমাকে বকা খাওয়াবে বলে। কিন্তু দুঃখের বিষয়, তোমার সেই প্ল্যানটাও আর খাটলো না। যাকগে, বাদ দাও। কিন্তু তাই বলে তুমি ঠাকুরের দেওয়া পুজোর মালাগুলো নষ্ট করে দেবে? কিন্তু কি বলো তো দিদি, তুমি যে আজকে কিছু একটা আমার সাথে করবে সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। তার জন্যই আমি বেশি বেশি করে ফুল এনে আমার ঘরে লুকিয়ে রেখেছিলাম। দেখো দিদি, তুমি এতদিন ধরে যা কিছুই করে আসছো না কেন, ওসব কথা কিন্তু আমি শাশুড়ি মাকে এবং দাদাকে কাউকে কিছুই বলিনি। তাই তোমার এখনো সময় আছে, তুমি কিন্তু নিজেকে শুধরে নাও। তা না হলে কিন্তু আমি তোমাকে এমন একটা বিপদে ফেলবো যে সেই বিপদ থেকে তুমি কোনোদিনও আর উঠতে পারবে না। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কত ধনী পরিবারের মেয়ে। তাই আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে টাকা পয়সা মুড়িয়ে রাখতে পারবো। তখন কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আমারই কদর থাকবে। তাই ভালোভাবেই তোমায় বলছি, অযথা আমাকে বিপদে ফেলার চেষ্টা না করে আর আমার পেছনে এত সময় নষ্ট না করে চলো না, একসাথে সবাই মিলেমিশে থাকি, এতেই সবার মঙ্গল হবে। এই কথাটা তো ছোট একদম ঠিকই বলল। ও তো আমাকে বিপদে ফেলতে পারুক আর বা নাই পারুক, কিন্তু ও যদি ওর বাপের বাড়ির টাকা দিয়ে এই বাড়ির সবার মন জয় করে নেয়, তাহলে এই বাড়ির সবাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। না না বাবা, আমার আর কোনো দরকার নেই। ছোটর সাথে না লাগাই ভালো। এর থেকে ভালো আমি ছোটর সাথে মিলেমিশেই থাকি। তাহলে অন্তত এই বাড়ির বড়র বউয়ের মর্যাদা তো আমাকে আর হারাতে হবে না। ছোট রে, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে রে বোন। আসলে আমি তোমার সাথে বড্ড অন্যায় করে ফেলেছিলাম। এবার আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। তুই ক্ষমা কর রে ছোট, আমাকে তুই ক্ষমা কর।